চট্টগ্রামে আজ বেলা 11টায় পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভা। রাতেই বন্দর নগরীতে পৌঁছেছেন তারেক রহমান। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। কুড়িগ্রামে জয় পরাজয়ের ফ্যাক্টর হবেন নারী ভোটাররা। গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জামালপুরের বেশিরভাগ মানুষের। চলতি অর্থ বছরের প্রথমার্ধে কমেছে রফতানি। মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলিতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায়, তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারেন, তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায়। নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 4 জেলায় সতর্কতা, নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের। টি-20 বিশ্বকাপ খেলতে না পারাকে ব্যর্থতা মানতে নারাজ বিসিবি। আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আজ বেলা 11:30টার দিকে নগরের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ইউথ পলিসি সংলাপে যোগ দিয়েছেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা যাচ্ছি তার কাছে। সুমন, দীর্ঘ 2 দশক পর তো চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান, নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন? ইউথ পলিসি সংলাপের ব্যাপারে আমাদের জানাবেন। যে সংলাপটিতে তারেক রহমান অংশগ্রহণ করবেন সেটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই। মূলত চট্টগ্রামের যে সমস্যা, উন্নয়ন এবং এইসব বিষয় নিয়ে আসলে শিক্ষার্থীরা তারেক রহমানের কাছে তাদের যে বক্তব্য সেটি তুলে ধরবেন এবং তারেক রহমান সেটি শুনবেন। আপনি দেখছেন যে শুধু যে নেতাকর্মীরা নয়, রেডিসন ব্লুর সামনে কিন্তু আমরা বিভিন্ন সেক্টরের মানুষদের আসলে দেখছি। তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং নেতাকর্মীদের কথা যদি আসলে মারফি আপনাকে বলি, সেক্ষেত্রে কিন্তু এই মহাসমাবেশে যোগ দিতে বেশ কয়েকদিন আগ থেকেই চট্টগ্রামে এসে আসলে পৌঁছেছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এবং তারা কিন্তু চট্টগ্রামের পলো গ্রাউন্ড এবং তার আশেপাশে অবস্থান নিয়েছে। যেহেতু তারেক রহমানকে দীর্ঘ সময় পর তারা কাছে পেয়েছেন, তারা কাছে থেকে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু তারা যেহেতু যাতে পলো গ্রাউন্ড মাঠের শেষ প্রান্তে যাতে তারা পড়ে না দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক আগ থেকেই অনেকেই অপেক্ষা করছে। আমরা এখানে একটি দলকে দেখছি যারা ইসলামী ব্যাংক থেকে আসলে চাকরিচ্যুত, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা আসলে চেষ্টা করছেন যে তারেক রহমানের কিছুটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তারা বলছেন যে সেটি অন্যায্য এবং অন্যায়ভাবে সেটি করা হয়েছে এবং তারাও কিন্তু সেখানে আমরা দেখছি প্রায় 1/2 চাকরিচ্যুত যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছেন তাদের আরো সদস্যরা আসছেন। সব মিলে তারা আসলে জানান দিতে চান তারেক রহমানকে তাদের যে চাকরিটি আসলে পুনর্বহাল কিংবা বিবেচনা করার বিষয়টি। এবং আমরা দেখছি পলো গ্রাউন্ড মাঠও কিন্তু এখন অনেক নেতাকর্মী তারা এখানে অবস্থান করছেন। আসলে যেহেতু দীর্ঘ সময় পর এবং চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফর এবং নির্বাচনের আগে তারেক রহমানের এই সফরকে ঘিরে কিন্তু নেতাকর্মী এবং চট্টগ্রামের যারা আপমর
সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে আসলে নতুন রাজনৈতিক একটি আসলে ধ্যান ধারণা সৃষ্টি হচ্ছে এবং যেহেতু চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসনে বিএনপি এবং তাদের জোটের শরিকরা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন এখান থেকে একটি চট্টগ্রাম কেন্দ্রিক একটি ইশতিহার কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক তারেক রহমানের যে পরিকল্পনা সেটি যাতে তারেক রহমান তুলে ধরেন এবং সেটি আসলে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন এবং এটিকে আসলে চট্টগ্রামের যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির এবং যারা নির্বাচন করছেন প্রার্থী তারা আসলে বলছেন যে এটি তাদের জন্য একটি বড় প্রচারণা যে তারেক রহমান চট্টগ্রামের উন্নয়ন বা চট্টগ্রামকে কেন্দ্র করে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেটি তুলে ধরবে এবং চট্টগ্রামবাসীও আসলে মুখিয়ে রয়েছে বিগত সময়ের উন্নয়নের পাশাপাশি বর্তমান সময়ে তারেক রহমান সরকার গঠন করলে কি ধরনের উন্নয়ন তিনি করবেন, কি ধরনের পলিসি তিনি গ্রহণ করবেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে আগ্রহ দেখছি। আমরা দেখছি নেতাকর্মীরা রেডিসন ব্লুর আশেপাশে অবস্থান করছে, যে যদিও বা এখানকার নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি বেশ কড়াকড়ি, তারপরেও এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আশেপাশে অবস্থান করছেন এবং ভিতরে যে সংলাপটি আসলে শুরু হবে সকাল 9টায় সেই সংলাপে কিন্তু নির্ধারিত কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষককে আসলে আগে থেকেই তাদেরকে এখানে প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। তারা কিন্তু আমরা সকাল থেকে দেখছি তারা ভেতরে প্রবেশ করছেন এবং তাদের সাথেও কথা হয়েছিল। তারা বলছে যে চট্টগ্রামের যে সমস্যা সেগুলো আসলে মূলত তারা তারেক রহমানের কাছে তুলে ধরবে এবং এটির সমাধান কি হবে সেটিও আসলে তারেক রহমানের কাছ থেকে জানতে চাই। মারফি। সুমন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জের দলীয় নেতাকর্মীরা। কাঁচপুর বালু মাঠে রাতে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। পুরো মাঠ আলোকিত রাখতে এলইডি লাইট লাগানো হয়েছে। সমাবেশ সফল করতে সোনারগাঁও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পাড়া মহল্লা ও ওয়ার্ডে সভার আয়োজন করেছেন। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সোনারগাঁওবাসী। রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা 10 জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিং এর সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো 1 মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা জরুরি। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়। তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে।
এই উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কণ্ঠকে আরও জোরালো করবে বলে মনে করেন আয়োজকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। বগুড়ায় পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে, এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন, জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠের জনসভায় জামাত আমির বলেন, জামাত নারীদের এগিয়ে যাওয়ায় বাধা নয়, বরং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সব সমাবেশ ও পথসভায় যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান জামাত আমির। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে পাবনা জেলা শহরে দিনের সবশেষ নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির। যারা অতীতে বাংলাদেশ বিষয়ে নাক গলিয়েছেন তাদেরকে আগামীর জন্য সাবধান করে দেন তিনি। ভাই, বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো, আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। শামীম রেজা, যমুনা নিউজ, পাবনা। সময়ের সাথে সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচারণা যাচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাচ্ছেন সবাই। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে,
ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি। কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ করার দল হচ্ছে বিএনপি। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাঝে এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। খুলনায় ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ, নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্ধকৃত পাটকল চালু সহ ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পাদন করা হয়ে রূপসা ভৈরব নদীর উপরে প্রথম সেতু নির্মাণ করা হবে। ফেনী 3 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অপরদিকে ফেনী 2 এর উন্নয়নে বিভিন্ন অঙ্গীকার দেন জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি মনে করি আমাদের দলের যে সমর্থক, আমাদের দলের যেই নেতাকর্মী আছে, কোন দল বাংলাদেশে আমাদেরকে কেন্দ্রে অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? ভোলা 1 আসনে গণসংযোগ করেছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। ভোটের মাঠে সরব দাঁড়িপাল্লার প্রার্থীরাও। কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বিপুল পরিমাণ সাড়া জেগেছে এখানে। এই দৃশ্য আমার জানা মতে সারা বাংলাদেশের। এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে দেশ এবং দেশের জনগণ এটা মেনে নেবে না এবং এটা প্রতিহত করবে। ফরিদপুর 3-এ গণমিছিল করেছেন জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওব। এই ফরিদপুর অত্যন্ত প্রাচীন একটা জেলা, অথচ এই জেলায় যে উন্নয়ন দরকার ছিল, যে উন্নতির প্রয়োজন ছিল, আমরা সে উন্নতি এখনো দেখতে পাইনি। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখুন, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন, তো দেখবেন যে নির্বাচনের মাঠে পেশি শক্তি কাজ করে, নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে, এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রচারণা 3য় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী থিম সং। শাপলা কলির পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি। এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি, এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরুর 3য় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি। মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা খুব ফ্যান্সি ভাবে 5 স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদেরকে এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আছেন, আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন,
এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি। এর আগে সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। বলেন, এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে তো রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলা বিশ্বাসও করতেছে না। এদিকে রাজধানীর পুরোনো পল্টনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একটি দল নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। এদিন বিকেলে ঢাকা 7 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ এনায়েতুল্লাহ নির্বাচনী প্রচারণা চালান চৌধুরী বাজার মসজিদ এলাকায়। কেউ যদি দোষী হয় সেটা কোর্ট দেখবে, আইন দেখবে, কিন্তু আমি যে পরিকল্পিতভাবে অন্য দলের লোক বলে তার উপরে জুলুম করব, অত্যাচার করব, সেটা আমি কোনোদিন করব না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলার নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার, কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ। আমার প্রত্যাশা এটাই হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবে, যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, যারা পণ্য উৎপাদন করি, আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ছে। আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দেবে। এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরও শক্ত হবে। তখন হবে কি যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে, তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচনের দিন প্রয়োজনে ফ্রি অফ কস্টে সরকার থেকে ছোট নৌকা যেন পারাপার এবং যে কোনো জায়গায় জনগণকে সাহায্য করার ব্যালট বক্স আনন্দ হয়, একদম ফ্রি অফ কস্টে তাকে দিতে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনি সেই সেবাটা দেবেন। জেলায় মোট ভোটার 18,99,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,45,678 এবং নারী ভোটার 9,54,242 জন।
জারিন অর্নি, যমুনা নিউজ। নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট, কিন্তু জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 21 লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেওয়া হয়েছে মাত্র 2,10,000 টাকা বরাদ্দ, অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে 9 পয়সা। ফলাফল প্রচার হচ্ছে সীমিত, বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য। তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তোড়জোড় একটু বেশি। 2,10,000 টাকা বরাদ্দ পেয়ে জেলার 2,031 বর্গ কিলোমিটারের 68 ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে তথ্য অফিস, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফ, ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস। তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপি ব্যালটের প্রচারণা? আমরা যারা শিক্ষিত তারা শুদ্ধ জানতে পারতেছি ঠিকমতো, কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ, প্রান্তিক গোষ্ঠী তারা কিভাবে জানবে? এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচারণা করে দেখায়, তো আমার মতে আরও প্রচারণা দরকার। যারা এই জেলা তথ্য অফিস যদি আরও এলাকায় যায়, বিভিন্ন প্রচারণা যেটা করতেছে, আমার মনে হয় এটা পর্যাপ্ত না, আরও যাওয়া দরকার। তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনো স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে। 1 মাসও নেই ভোটের, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম পৌঁছায়নি। কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এটা আসলে বাড়ানো উচিত। প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত। সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। মার্কায় যেমন ভোট দেবে ঠিক তেমন করে তারা গণভোটেও অংশগ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি আমরা অনেক মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। ইতিমধ্যে 1 লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা চলছে। আমরা ওই চরাঞ্চল এবং যেটা দুর্গম এরিয়া সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে নারী 10,58,041 জন ও পুরুষ ভোটার 10,54,129 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খড়গ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা। সব মিলিয়ে ফলাফল চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি কমেছে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন রপ্তানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও। লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত, সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারিপল্লীর দীপঙ্কর ত্রিপুরা। তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব, জানান আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে। প্রত্যেক মাসে 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু চামড়াজাত পণ্য নয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ 5 খাতেই। তৈরি পোশাক, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত, হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত, স্বস্তিতে নেই কোনো খাতের রপ্তানিকারকরাই। ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল $397 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 14% কম। কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট 30-40% ড্রপ করছে। যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ। এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয়।
নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা মানে এখনও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এক এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে আর আইএমএফের প্রেসক্রিপশন দিয়ে আমাদের একটার পর একটা সকল প্রকার সুযোগ সুবিধা যেগুলি এক্সপোর্টে ছিল সব প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা যেরকম একটা সমস্যা ক্রিয়েট করে আমাদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম রপ্তানি পলিসির জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। দেশে রপ্তানি কমছে, তার মানে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান বিকল্প দেশ থেকে পণ্য নিচ্ছেন। একবার বাজার হারালে রপ্তানিতে আরও বড় ধাক্কার শঙ্কা ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায়, তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারেন, তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায়। এমন পরিস্থিতিতে কি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো? সংস্থাটি জানায় বাংলাদেশও বহির্বিশ্বে বাজার বিস্তৃতের কথা ভাবছে। পাশাপাশি এলডিসি উত্তরণ হলে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজও আলোচনাধীন। চেষ্টা করেছি বিদেশি যারা আমাদের বায়ার আছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে, গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন খাতের যে প্রণোদনা কিভাবে দেওয়া যায়, কি করা যায় সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। ইপিবি মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে রপ্তানিকারকরা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পাবে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির খড়গ আর ইইউর বাজার ধরে রাখতে বাণিজ্যিক কূটনীতি ও রপ্তানি নীতি শক্তিশালী করার তাগিদ ব্যবসায়ীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিহ্নিত এসব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী শরীফ ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। শত বছর ধরে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামে মানুষের সাথে বাদুড়ের সহাবস্থান। গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুড়। 2013 সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে 8 বছর বয়সের এক শিশু প্রাণ হারায়। এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তবুও উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের। বাদুড়ে খুব ক্ষতি করে, বাদুড়ের বাচ্চা আছে, বড় আছে, প্রচুর বাদুড় গাছের লটকে থাকে। আর সন্ধ্যা হলেই তখন সবাই খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের গাছে বের হয় খাবারের খোঁজে। ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস, কাঁচা রসটা খেতে যে কেমন এই স্বাদ ওরা জানে না, আর কাঁচা ফল খাওয়া আমাদের জন্য খুবই সমস্যা। স্বাস্থ্য বিভাগ বলছে নিপার প্রধান বাহক বাদুড়। খেজুর গাছের কাঁচা রস কিংবা যে কোনো ফলের সাথে এই প্রাণীর লালা মলমূত্র মিশে মানবদেহে ভাইরাসের সংক্রমণ ঘটায়। চাষিরা জাল দিয়ে ঘিরে বাগানের ফল রক্ষা করলেও অনিরাপদ খেজুরের কাঁচা রস। স্বাস্থ্য বিভাগ থেকে আপনার নির্দেশনা দিচ্ছে, আপনার এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না, কিন্তু এগুলো তো মানুষ শুনছে না। এগুলো দেখার পরেও মানুষ কাঁচা রস খাচ্ছে। যতগুলো মনে করে বরের বাগান আছে আমাদের সবাই দিছে নেট। এই নেট দেওয়ার কারণ হচ্ছে বাদুড়ে নষ্ট করে দেবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর তথ্য মতে নওগাঁ ছাড়াও নিপার অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে ফরিদপুর, রাজবাড়ী ও লালমনিরহাট। 2001 সাল থেকে পর্যন্ত দেশে 347 জন আক্রান্তের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 2003 সাল থেকে এ পর্যন্ত শুধু নওগাঁ জেলায় 34 জন নিপার সংক্রমণ এবং 26 জনের প্রাণহানি ঘটেছে। ভাইরাসের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বদলগাছি, নিয়ামতপুর ও মান্দা উপজেলায়। সংক্রমণ ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খেজুরের রস যারা সংগ্রহ করবে তারা সংগ্রহের পর যেন হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে, আর কাঁচা খেজুরের রস কেউ না খায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করে খাওয়া নিরাপদ। নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো চিকিৎসা, ওষুধ কিংবা প্রতিষেধক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ভাইরাস শুধু বাদুড়ের মাধ্যমেই নয় কিংবা শুধু শীতকালে নয়, সারা বছরই আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সচেতনতা গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিস্টেন্সটা 3 ফুটের কম হয়, তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আমরা আছি, এদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। যে কোনো একজন আক্রান্ত মানুষ আসলে সে সমস্ত আক্রান্ত মানুষের থেকে যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস আক্রান্তের 5 থেকে 7 দিন পর লক্ষণ হিসেবে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, গলা ব্যথা, পেশি ব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো এবং শ্বাসকষ্ট দেখা দেয়।
শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ইরানে মার্কিন যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণায় চরম ক্ষুব্ধ ইরানিরা। তাদের দাবি যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং নিজেদের সামরিক ঘাঁটি আত্মরক্ষা আর তেহরানকে ভয় দেখাতেই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা। এদিকে সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে খামেনি প্রশাসন। কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা। এবার দেশটিকে কোণঠাসা করতে বিশাল সামরিক নৌবহর পাঠানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর চটেছে ইরানিরা। যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং নিরাপত্তার শঙ্কায় তেহরানকে ভয় দেখাতেই এই ঘোষণা, বলছেন অনেকে। নিজেদের বিপদের কথা চিন্তা করেই ইরানের পথে নৌবহর পাঠানোর ঘোষণা ট্রাম্পের। কারণ ইরান সবসময় যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে প্রস্তুত। বিশ্বাস করি নিজেদের রক্ষা করার অধিকার ইরানিদের আছে। কদিনের মাঝেই বিমানবাহী রণতরী এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছাবে ইরানে, জানিয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই হম্বিতম্বিকে আমলে নিচ্ছে না ইরানিরা। হুঁশিয়ারি দিলেও হামলার পদক্ষেপ নিবে না ট্রাম্প, মন্তব্য সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য খুবই কঠিন সময় পার করছে ইরান। তার মানে এই না যে বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেব। ইরানিদের ভয় দেখাতেই এসব হুমকি দিচ্ছেন ট্রাম্প। এটা সাইকোলজিক্যাল ওয়ার। এর আগেও বহুবার তিনি এমন কথা বলেছেন, কিন্তু বাস্তবে এমন পদক্ষেপ নেননি। এদিকে ইরানের উপর যে কোনো হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, জানিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। আরও জানান, মার্কিন বাহিনীকে ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে ইরানের সেনা সদস্যরা। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খামেনি প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারও মার্কিন অভিবাসন সংস্থার কর্মকর্তার গুলিতে মৃত্যুর ঘটনা হয়েছে। নিহত হয়েছেন 37 বছর বয়সী অ্যালেক্স প্রেটি। পেশায় নার্স ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রেরই নাগরিক। জানা গেছে, অভিবাসন বিরোধী এক অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে ছুড়ে অভিবাসন কর্মকর্তারা। এরপর অ্যালেক্সকে ঘিরে ফেলে অন্তত 6 জন। তার কাছে থাকা বন্দুক কেড়ে নিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় ফেডারেল এজেন্টরা। মিনিয়াপোলিসের চলতি মাসে আইসিই এজেন্টদের গুলিতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এই ঘটনায় আবারও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 2 দিন ধরে চলে ত্রিপাক্ষিক আলোচনা। আগামী সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলোচনার শুরুর আগে ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী রুস্তম ওয়েব্রভ জানান, রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের শর্তাবলী ও পরবর্তী যৌক্তিক ধাপগুলো নিয়ে মুখোমুখি কথা বলবেন তারা। কিন্তু 2 দিন আলোচনার পরও হয়নি কোনো অগ্রগতি। ভূখণ্ডের মালিকানা মূল এজেন্ডা হলেও এই ইস্যুতে এখনো অনড় অবস্থানে দুই পক্ষ। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। মস্কোর শর্ত, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা এবং দোনবাস থাকবে তাদের নিয়ন্ত্রণে, তবে কোনোভাবেই ভূমি ছাড়তে রাজি নয় কিয়েভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শনিবার রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, হাসপাতাল ও মাতৃসনদ। আহত হয়েছেন অন্তত 11 জন। চলমান তুষারপাত ও শৈত্যপ্রবাহের মাঝে এই হামলায় আশ্রয়হীন হয়ে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে খারভিক শহর। রুশ ড্রোন হামলায় ভেঙে পড়েছে ভবনের দেয়াল, রাস্তায় ছিটকে পড়েছে জানালার কাচ, চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, অন্তত 25টি ড্রোন একাধিক এলাকায় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়স্থল, হাসপাতাল ও একটি মাতৃসনদ। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। খারভিকের তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেক নিচে। নিয়মিত হচ্ছে তুষারপাত। এর মধ্যে রুশ ড্রোন হামলায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ। জানালাগুলো ভেঙে গেছে। আমরা এক রুমের একটা ফ্ল্যাটে থাকি। এই তীব্র শীতে রাতটা কোথায় কাটাবো বুঝতে পারছি না। ওরা বিকেল 4টা থেকে গুলি চালাতে শুরু করে। তারপর রাত 10টায় মনে হলো সবকিছু শান্ত হয়ে গেছে। আমি শুয়ে পড়তেই আবার হামলা হয়। আমি তখন কোনো রকমে নিচে নামি। যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক চলাকালে এমন হামলা শান্তি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে।
এদিকে চলমান যুদ্ধে বারবার বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে মস্কো। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। ম্যারাথন বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে সাকিবের আগ্রহকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। একই সাথে নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া হলো না বলে মনে করে বোর্ড, আর সে কারণে নিজেদের কোনো ব্যর্থতা দেখছে না তারা। সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। 8 ঘন্টার লম্বা বোর্ড সভা শেষে চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা। বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার দিনে হুট করে উদয় হলেন সাকিব আল হাসান। এখন থেকে আবারও নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব। প্রশ্ন ওঠে, তবে কি বিশ্বকাপ খেলতে না পারার অপারগতা ঢাকতেই তুলে আনা হলো সাকিবের প্রসঙ্গ? এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম আরো 15-20 দিন হবে। সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার একটা ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব, যে কারণে এখনও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বাস্তবিক অর্থে আদৌ তার পক্ষে দেশে এসে খেলা সম্ভব? সংসদ সদস্য হওয়ারাই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি বিন মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। বর্তমান বোর্ডের অধীনে এটাই হতো প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এটাকে ব্যর্থতা হিসেবে মানতে নারাজ সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। কারণ সবকিছুই ঘটেছে সিকিউরিটির কারণে। আমি এটা আসলে ব্যর্থ বলবো না, বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এটা, তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিয়েছে। অনূর্ধ্ব 23 একাডেমি গঠন করা হচ্ছে। ডিরেক্টর হিসেবে থাকছেন রাজ্জাক। এবারের সেন্ট্রাল কন্ট্রাক্টে 27 জন ক্রিকেটার রাখা হচ্ছে। আর বিসিবি পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন ইশতিয়াক সাদেক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারত না যাওয়ার সিদ্ধান্ত বিসিবি নয়, বাংলাদেশ সরকারের। দাবি করেন, ভারত সরকার বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টাই করেনি। অন্যদিকে পিসিবিও তাকিয়ে আছে পাকিস্তান সরকারের প্রধানের সিদ্ধান্তের দিকে। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। আইসিসির সভায় আমি বলেছি, আপনারা ডবল স্ট্যান্ডার্ড করতে পারেন না। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকার চাইলে অংশ নেবে না পাকিস্তান। আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। উনি আসলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সরকার যদি বলে যে আমরা ভারতে যাব না, তাহলে আমরা যাব না। কোনো একক দেশকে আমাদের উপর নির্দেশ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয়া হবে না। পিসিবি আইসিসির নয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।